নমস্কার, ডক্টর সাপোর্ট বাংলায় আপনাকে স্বাগত। আজ আরো একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি দীপ্তা। আর আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার, যিনি এসএসকেএম হসপিটালের ইনচার্জ ব্রেস্ট সার্ভিস। আজকে যেটা আলোচনা হবে সেটা খুব মন দিয়ে শুনবে, কারণ আজকে যেটা আলোচনা হবে সেটা মহিলা সংক্রান্ত তো অবশ্যই, এবং আপনার পরিবারের যদি কোনো মেয়ে, বোন বা মা যারা বা দিদি, তাদের শরীর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই এপিসোড। আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব। ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এখন বেশ নামটা পরিচিত। হ্যাঁ, এই ব্রেস্ট ক্যান্সার কি, যদি আমাকে একটুখানি বলেন। আজকের আলোচনার বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে পরিসংখ্যান বলছে যে প্রতি 8 জন মহিলা যদি 80 বছর বাঁচেন, তার মধ্যে একজনের স্তন ক্যান্সার হবে। আচ্ছা, এটা কেন বা কি কারণে হয়, তার কারণটা হচ্ছে স্তন ক্যান্সার হচ্ছে স্তনের কিছু কোষের অপরিমিত বৃদ্ধি। অর্থাৎ একটা স্তনের কোষ যার মধ্যে একটা জেনেটিক মিউটেশন হলো, নর্মাল বৃদ্ধি যদি এরকম হয় 1, 2, 4, এক্ষেত্রে হলো 1, 2, 4, 8, 16, 32, মানে এই যে অপরিমিত এবং খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে স্তন ক্যান্সার। আচ্ছা, এই স্তন ক্যান্সার ভারতে কিরকম ভাবে এখন আপনার, মানে আপনি তো সরকারি হাসপাতালে দেখতে পাচ্ছেন, মানে পশ্চিমবঙ্গের অবস্থা কিরকম, ভারতের কিরকম অবস্থা? ভারতবর্ষের WHO যে ডেটাবেস আছে তাতে দেখা যাচ্ছে যে গত বছর ভারতে 2,30,000-এর মতো স্তন ক্যান্সার নিরীক্ষণ হয়েছে। আচ্ছা, এবং এর মধ্যে মনে রাখতে হবে 98,000 স্তন ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই যে একটা গ্যাপ, যে আমাদের যত নিরীক্ষণ করছি তার তুলনায় অনেকে মারা যাচ্ছেন। অর্থাৎ আমাদের পরিসংখ্যান বলছে প্রতি 2 জনে 1জনের মৃত্যু ঘটে, আর আমেরিকা বা ব্রিটেনের পরিসংখ্যান বলছে প্রতি 4 জনে 1জনের মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, এই যে গ্যাপ, সেই গ্যাপটার মূল কারণ হচ্ছে যে আমরা কিছুটা অ্যাডভান্স স্টেজে ক্যান্সারটাকে পাচ্ছি। সুতরাং সেই জন্য সতর্ক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম। আপনি যে এই সচেতনতার যেটা বললেন, এই রেস ধরেই আমি বলছি আপনাকে, মানে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই যে ব্রেস্ট ক্যান্সার, এটা সিমটমস মানে উপসর্গ কি কি দেখতে পাবো আমরা? প্রত্যেকটা দর্শক বন্ধু কাজে যারা শুনছেন তারা 3টি জিনিস মনে রাখবেন। প্রথম কথা মনে রাখবেন যে স্তনের মধ্যে যন্ত্রণাহীন একটি নুড়ি পাথর। যন্ত্রণাহীন নুড়ি পাথর আপনি কিভাবে আবিষ্কার করবেন না, বেশিরভাগ সময় মহিলারা এসে বলেন, আমি স্নান করছিলাম, হঠাৎ সাবান মাখতে গিয়ে একটা ছোট্ট নুড়ি পাথর বা একটা পাতিলেবুর মতো একটা গাঁট পেয়েছি। সুতরাং এই যন্ত্রণাহীন নুড়ি পাথর হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বহু মহিলা এসে বলেন যে আমার বৃন্ত থেকে রক্তক্ষরণ হয়েছে। বৃন্ত থেকে সাদা জলের মতো, গম গোলার মতো বিভিন্ন কারণের সেখান থেকে কিছু রস নির্যাতিত হতে পারে, কিন্তু যদি রক্তক্ষরণ হয় তাহলে আমাদের সচেতন হতে হবে। আর তৃতীয় যেটা জিনিসটা, সেটা হচ্ছে স্তনের ওপরের যে চামড়া, তাতে যদি নতুন করে টোল পড়ে অথবা বৃন্তটা হঠাৎ করে ভেতর দিকে ঢুকে যায়, তাহলেও এটা স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। তাহলে 3টি জিনিস: প্রথম, যন্ত্রণাহীন নুড়ি পাথর; 2, স্তনের বৃন্ত থেকে রক্তক্ষরণ; 3, স্তনের চামড়ার উপর ছোট্ট টোল পড়া বা বৃন্ত ভেতরে ঢুকে যাওয়া। এই 3টি হচ্ছে স্তন ক্যান্সারের প্রথম চিহ্ন। এই প্রথম 3টি চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন রয়েছে যা দেখে আমি ডাক্তারবাবুর কাছে আসবো? আমরা বিশ্বাস করি এই 3টি অবস্থাতে আসাটা সবচেয়ে ভালো, কারণ এই 3টি চিহ্ন হচ্ছে স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন। এটা যত এগোবে তখন কি হবে না, বগলের মধ্যে একটা বড় গ্রন্থি বা গাঁট আসবে,
ব্রেস্টের মধ্যে একটা আলসার তৈরি হতে পারে, বাস্ট করে ফাঙ্গেট করে যেতে পারে, বা অন্য জায়গায় শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য বিভিন্ন সিমটম আসতে পারে। কিন্তু আমরা চাইবো না যে ওই স্টেজে ক্যান্সারটা ডায়াগনোসিস হোক। আমরা চাইবো ওই তিনটি যখন আপনি দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। মানে এই তিনটে হচ্ছে প্রাথমিক লক্ষণ, যা দেখে আপনি খুব দ্রুত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই সিমটমস ধরা পড়ার পর, মানে আমরা যখন দেখলাম বা যার এরকম হয়েছে, সে কি চিকিৎসা পেতে পারে? প্রথম জিনিসটি হচ্ছে নিরীক্ষণ, অর্থাৎ আমি তো চিনলাম যে একজন ভদ্রমহিলা হয়তো দেখলেন যে একটা ছোট্ট টোল পড়েছে বা একটা যন্ত্রণাহীন নুড়ি পাথর, তাকে WHO বলছে ট্রিপল অ্যাসেসমেন্ট অথবা ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে। ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থা কি না, প্রথমে স্তনটিকে ডাক্তারের দ্বারা ভালোভাবে তার আঙুল দিয়ে পরীক্ষা করতে হবে। স্তনের বিভিন্ন জোনকে প্যালপেট করে দেখতে হবে যে যে গাঁটটি উনি পেয়েছেন সেই গাঁটটি সত্যিই আছে কিনা। এটাকে বলা হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। দ্বিতীয় জিনিসটি হচ্ছে ব্রেস্টের রেডিওলজি করা। এ ব্যাপারে প্রত্যেকটি দর্শক বন্ধুকে একটা জিনিস বলে রাখবো, দু ধরনের এক্স-রে হয়, একটা হচ্ছে ম্যামোগ্রাফি, আরেকটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্টের একটা স্পেশাল এক্স-রে, কিন্তু মনে রাখবেন যে 40-এর নিচে ম্যামোগ্রাফির এফেক্টিভিটি খুব কম। সুতরাং কেবলমাত্র 40 মহিলাদের ক্ষেত্রেই ম্যামোগ্রাফি এবং আলট্রাসাউন্ড করা হয়। 40-এর নিচে কিন্তু মূলত আলট্রাসাউন্ডের ওপরেই ভরসা রাখা হয়। দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপ হচ্ছে একটি নিডল বায়োপসি, অর্থাৎ একটা কোর নিডল, খুব ফাইন নিডল, স্তনের ওই টিউমারটির মধ্যে থেকে কিছু টিস্যু কেটে বের করে নেওয়া হয় এবং সেটা মাইক্রোস্কোপের তলায় দেখা হয়। এই তিনটিকে বলা হয় ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থা বা ট্রিপল অ্যাসেসমেন্ট। আচ্ছা, এই চিকিৎসা চলাকালীন অনেক সময় তো হতে পারে, মানে এটা, এবং অনেকে মনেই করেন যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে আমার ক্যান্সার ফিরে চলে আসবে, না হলে ব্রেস্ট বাদ দিতে হবে, এবং একটা নয় দুটোই বাদ দিতে হবে। এটা কি ঠিক? প্রথমে বলে রাখি যে স্তন ক্যান্সারের চিকিৎসা আজ থেকে 150 বছর আগে ম্যাস্টেকটমি ভিত্তিক ছিল, অর্থাৎ একজনের স্তনে যদি ক্যান্সার হয় তাহলে স্তনটা বাদ দেওয়া হতো। তার কারণ তৎকালীন যুগে অন্য চিকিৎসা, কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসা আসেনি, বা এলেও খুব প্রাচীন স্তরে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে 1970-এর দশকের পর থেকে স্তন সংরক্ষণের চিকিৎসা আরম্ভ হয়। এখন আমাদের এসএসকেএম হসপিটালে আমাদের 100 জন রোগী যদি এসে পৌঁছন, তাহলে তার মধ্যে 60 থেকে 70 জনের ক্ষেত্রে কিন্তু আমরা স্তন সংরক্ষণ করে অপারেশন করি, অর্থাৎ স্তন বাদ দেওয়ার প্রয়োজন নেই। এর একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে টিউমারটি খুব ছোট হতে হবে, অথবা বড় টিউমারকে কেমোথেরাপি দিয়ে ছোট করে নিয়ে অপারেশন করতে হবে। মানে এটা একদম প্রাথমিক স্তরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা সম্ভব। একদম। বাকিদের ক্ষেত্রে আমরা স্তন বাদ দিই। আচ্ছা, যারা এর মধ্যে চান তাদের আমরা সেম সিটিং এ স্তন পুনর্গঠন করে দিই। আচ্ছা, অর্থাৎ তার যেদিকে স্তনটি বাদ দিচ্ছে অন্যদিকে স্তনের যা সাইজ সেইটা ক্যালকুলেট করে সেই দিকে স্তনটাকেও রিকনস্ট্রাক্ট করা হয়। আর দুদিকে স্তন বাদ জেনারেলি দেওয়া হয় না, 1%-এরও কম কেসে যখন ডেফিনিট ইন্ডিকেশন থাকে তখন এটার কথা ভাবা হয়। আচ্ছা। আমি আপনি যেটা বললেন এই যে সংরক্ষণ করার ব্যাপারটা, এই সংরক্ষণ করার ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু ডিটেইলস একটু বলেন। মানে আমি আপনাকে সহজ করে বোঝাই। ধরুন আমার এইটিকে আমি ধরলাম স্তন, ঠিক আছে, আর এটা হচ্ছে স্তনের টিউমার। এবার আমি স্তনের টিউমারটিকে বাদ দিয়ে দিলাম অপারেশন করে, বাকি পুরো স্তনটা পড়ে রইলো। তাহলে এই যে পুরো স্তনটা পড়ে রইলো, এই স্তনটার ওপরে রশ্মি চিকিৎসা বা রেডিওথেরাপি দেওয়া হলো, আর যেখানে টিউমারের ছোট্ট বেডটা ছিল সেখানে একটা বুস্টার ডোজ অফ রেডিওথেরাপি দেওয়া হলো। অর্থাৎ রেডিওথেরাপি প্লাস স্তনের টিউমার বাদ দেওয়া, দুটো মেলালে সংরক্ষণ সম্ভব। শুধু টিউমারটিকে কেটে বাদ দিলে সংরক্ষণ সফল হবে না। সুতরাং ম্যাস্টেকটমি ইজ ইকুয়াল টু টিউমার রিমুভাল
প্লাস রেডিওথেরাপি, এটাই হচ্ছে আধুনিক চিকিৎসা। একদম, মানে এটা এখন এই এই চিকিৎসার ফলে অনেক মানুষ, মানে মহিলারা প্রচুর উপকৃত হচ্ছেন। এবং আমি যদি জানতে চাই যে এই মহিলাদের এজ কতটা হতে পারে, মানে খুব কি কম বয়সে হতে পারে না বেশি বয়সে এটা সম্ভব, যত কখন সম্ভব হবে? যত বয়স বাড়ে হুম, তত স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। পারে। আমরা জেনারেলি দেখেছি যে স্তন ক্যান্সারের মূল সম্ভাবনা 40 মহিলাদের ক্ষেত্রে বাড়তে শুরু করে। আর ওই যে বললাম 80 বছর বয়সী যদি বেঁচে থাকেন তাহলে 8 জনের মধ্যে 1জনের ব্রেস্ট ক্যান্সার হবেই। স্তন সংরক্ষণ যে কোনো বয়সেই করা যায়, এবং আমরা দেখেছি কোনো বয়সই এক্ষেত্রে কিন্তু কোনো বার নয়। অনেক মহিলাই, 70 মহিলারাও তারা আমাদের কাছে এসে স্তন সংরক্ষণের কথাই বলেন, এবং আচ্ছা আমরা চেষ্টা করি প্রত্যেকের স্তন সংরক্ষণ করার। আচ্ছা, সংরক্ষণের ব্যাপারটা আমরা একটু ডিটেলসে বুঝলাম এবং আপনি খুব সুন্দর করে বোঝালেন। এবার আপনি রিকনস্ট্রাকশন মানে হচ্ছে পুনর্গঠন, এবার পুনর্গঠনটা নিয়ে আমাকে একটু বলবেন। পুনর্গঠন জিনিসটা হচ্ছে, আমরা তো একদিকে একজন ভদ্র মহিলার সেই দিকে স্তনটি বাদ দিলাম যেখানে টিউমারটা ছিল, হুম, এবার আবারও এইটার মাধ্যমে দেখাই, ধরুন এইটার স্তন যেখান থেকে আমি পুরোটাই বাদ দিয়েছি, হুম, হুম, এইবারে এটার মধ্যে একটা সিলিকন ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হলো। আচ্ছা এই যে সিলিকন ইমপ্ল্যান্টটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, সেই ইমপ্ল্যান্টটা অ্যাকচুয়ালি অপোজিট স্তনের যা সাইজ, সেই সাইজ ম্যাচড ইমপ্ল্যান্ট পাওয়া যায়। তাহলে আমি উল্টো দিকে স্তনে একটা ইমপ্ল্যান্ট বসালাম, আর সেই ইমপ্ল্যান্টটাকে কভার করবার জন্য পিঠের মাসল এনে সেই কভার দিয়ে ইমপ্ল্যান্টটিকে কভার করে দিলাম, মানে পিঠের মাংস মাংসপেশি নিয়ে গিয়ে। আধুনিক যুগে মাংসপেশিও আমরা ব্যবহার করি না, এখন নতুন একটি জিনিস এসছে, তাকে বলা হয় আসেলুলার ডার্মাল ম্যাট্রিক্স। একটা মশারির জালের মতো হিউম্যান স্কিন থেকে তৈরি করা হয়, সেইটি দিয়ে ওই ইমপ্ল্যান্টটিকে র্যাপ করে দেওয়া হয়। অর্থাৎ আমার অপারেশন করতে 0.5 ঘন্টা লাগলো, পুনর্গঠন করতে যদি আমি র্যাপার বা সিনথেটিক র্যাপার ব্যবহার করি তাহলে খুব বেশি হলে আরো 0.5 ঘন্টা লাগলো। 1 ঘন্টার মধ্যে স্তন রিমুভ করে স্তনকে পুনর্গঠন করে দেওয়া সম্ভব, এবং পরের দিন সকালবেলাই ভদ্রমহিলা রাস্তায় বেরোতে পারেন এইটা যে নর্মাল ব্রেস্ট যেরকম আছে সেরকমই। আচ্ছা, এটা তো আরো মানে আরো ইজি হয়ে গেছে একেবারে একদম। এবার আমি এই যে রিকনস্ট্রাকশনের ব্যাপারটা, এই রিকনস্ট্রাকশনের ব্যাপারটা ক্যান্সার একটা ট্রিটমেন্ট হচ্ছে, তারপরে এটা করে কতদিন পর করতে পারবেন? না, আমরা এখন বলছি প্রাইমারি রিকনস্ট্রাকশন, আচ্ছা, অর্থাৎ আচ্ছা। যেদিন অপারেশন হলো সেই সেই দিন। সিটিং এই এক্সট্রা 0.5 ঘন্টা 45 মিনিটের মধ্যে রিকনস্ট্রাকশন সেরে ফেলুন। যদি কোনো মহিলা অপারেশন প্রাইমারি করবার সময় বলেন যে আমি রিকনস্ট্রাকশন করাবো না, তিনি পরে মনে করেন যে না আমি এবার রিকনস্ট্রাকশন করাবো, তাহলে আমরা বলি অ্যাটলিস্ট 2 বছর অপেক্ষা করা উচিত। আচ্ছা, কিন্তু যদি প্রাইমারি রিকনস্ট্রাকশন কেউ চান তাহলে সেম সিটিং এই অপারেশনের সঙ্গে এটা করে ফেলা উচিত। আপনি বললেন যে এই রিকনস্ট্রাকশনের সময় যে পিছনে পিঠে একটা মাংসপিণ্ড নিয়ে সেটাকে যোগ করা হলো, এই যে মাংসপিণ্ড যোগ করা হলো সেটা কোনো সাইড এফেক্ট কি হয়? সাধারণভাবে হয় না, তার কারণ এটা পিঠের ল্যাটিসিমাস ডরসাই বলে একটা মাসল থেকে সেটাকে পিঠ থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসা হয় ওটাকে ধরে রাখার জন্য। এখন বললাম আধুনিক যুগে আমরা সেটাও ব্যবহার করি না, আমাদের কাছে মেশ আছে সেটা দিয়ে করি। হ্যাঁ, এটা হতে পারে তিনি যদি পরে মাউন্টেনিয়ারিং করেন আচ্ছা, তাহলে তার ওই দিকের কিছুটা উইকনেস থাকতে পারে। কিছু ক্ষেত্রে বলেছেন, অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, খুব ওপরের লেভেলে যখন শাস্ত্রীয় সঙ্গীত করছেন, শাস্ত্রীয় সঙ্গীতের তো অ্যাকচুয়ালি স্বরটা এখান থেকে আসে না, সারা শরীর থেকে আসে, তখন ওই মাসেলের জন্য হাই লেভেলে গান করায় একটু অসুবিধে হতে পারে। এটা ছাড়া কিন্তু পিঠের মাসল সামনে নিয়ে আসলে পেছনে একটা দাগ ছাড়া সাধারণ একজন মহিলার কোনো অসুবিধে হওয়ার মানে কথা দেখে না। বোঝার উপায়ই থাকে কোনো না। উপায়ই থাকে না, এটা পুনর্গঠিত স্তন। একদম। আচ্ছা, এই যে পুনর্গঠিত হলো, এর পরের কি করা যাবে, মানে পোস্ট রিকনস্ট্রাকশন? এর পরের ক্ষেত্রটা হচ্ছে চিকিৎসা, হুম, হুম, অন্য হুম, চিকিৎসা। হুম, অন্য চিকিৎসা বলতে আগে যখন যুদ্ধ হতেই, যখন এখন যুদ্ধ হুম, হচ্ছে হুম, হুম, দেখছেন, খুব দুর্ভাগ্যজনক, যখন যুদ্ধ হয় তখন যুদ্ধে পদাতিক সেনা থাকে, নৌসেনা থাকে, বায়ুসেনা থাকে, মিসাইল থাকে,
ড্রোন থাকে, সেরকম ক্যান্সারের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। এর মূল অস্ত্রটা হচ্ছে স্তন ক্যান্সারের ক্ষেত্রে শল্য চিকিৎসা। এবারে বললাম আমি যদি কিছুটা অংশ বাদ দিই তাহলে বাকিটাতে রশ্মি চিকিৎসা করতে হবে, সেটা হলো 2। যদি কোনো কোষ বডির মধ্যে ছড়িয়ে গিয়ে থাকে, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটাকে মারবার জন্য ভেনের মাধ্যমে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেওয়া হয়, সেটাকে বলে কেমোথেরাপি। যদি দেখা যায় যে এই পার্টিকুলার টিউমারটা ইস্ট্রোজেন হরমোনের ওপরে খাবার খেয়ে বেঁচে আছে, তাহলে অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি। আধুনিক যে চিকিৎসাটা এখন অসম্ভব রকম ভাবে চলছে, সেটাকে বলা হয় মলিকিউলার টার্গেটেড থেরাপি। ব্যাপারটা কিরকম না, ধরুন বাড়ির ছাতের মধ্যে একটা ডিশ অ্যান্টিনা রয়েছে, একটা বাড়িতে হয়তো এক্স কোম্পানির, আর একটা বাড়িতে হয়তো ওয়াই কোম্পানির। এবার সেরকম ক্যান্সারের কোষের মাথায় এরকম অ্যান্টেনা থাকে, সুতরাং ঠিক ওই অ্যান্টেনা স্পেসিফিক যদি অ্যান্টিডোট বানানো যায়, তাহলে কি হবে, ঠিক পার্টিকুলার ওই বাড়িটিই ধ্বংস হবে, পাশের বাড়িটা ইনট্যাক্ট থেকে যাবে। অর্থাৎ কেবল ক্যান্সার কোষকেই ধ্বংস করবে, শরীরের ওপর এর কোনো প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এরপরে যেটা এলো আর এই 5-7 বছরে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি কি না, ক্যান্সারের এই যে একটি টিউমার রয়েছে, এই টিউমারের ওপর একটা ইমিউনিটি চাদর তৈরি হয়ে যায়, সুতরাং বডির ইমিউনিটি ক্যান্সারের কোষ অবধি পৌঁছতে পারে না। ফলত কি হয়, ক্যান্সারের কোষটা বড় হতে থাকে কিন্তু বডি ইমিউনিটি তাকে টাচ করতে পারে না। এখন ইমিউনোথেরাপি কি হয়েছে না, এই ওপরের চাদরটাকে টেনে ছিঁড়ে দিচ্ছে, ফলত এবার বডি ইমিউনিটি তখন ক্যান্সারের কোষকে গিয়ে ধ্বংস করে দিচ্ছে। এইটাকে বলা হয় ইমিউনোথেরাপি। আরো আধুনিক মানে এই প্যান্ডেমিকের সময় যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি বিআরসিএ জিন থেরাপি। অর্থাৎ কারুর যদি ব্রাকা জিন পজিটিভ থাকে, তার বিরুদ্ধে ওলাপারিব বলে একটা ওষুধ আবিষ্কার হয়েছে। এটা এই জাস্ট 3-4 বছরের মধ্যে তাদের যখন দেয়া হচ্ছে এই ওষুধ, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা 150 বছর আগে যা ছিল আর এখন যা, এর মধ্যে প্রায় কোনো মিল নেই। এবং প্রত্যেকটি দর্শক বন্ধুকে বুঝতে হবে যে উন্নতি যেরকম এই মোবাইল ফোনটিতে হয়েছে, সেরকম ক্যান্সারের যা যা চিকিৎসার উন্নতি এই মোবাইল ফোনের থেকে 10 গুণ বেশি হয়েছে। সুতরাং এখন স্তন ক্যান্সার রোগীদের বা রোগিণীকে আমরা সব আধুনিক চিকিৎসা দিয়ে নর্মাল লাইফ দিতে পারছি। একদম, মানে যারা অনেকে আসেন না, মহিলারা বেশিরভাগ, যে আমার হয়েছে আমি ছেড়ে দিলাম, এই অ্যাওয়ারনেসটা যতটাই আমরা করি না কেন, অনেকেই আসে না এবং শেষ পর্যায়ে এসে সেটা খুব মানে দুর্ভাগ্যজনকই হয়ে যায়। কিন্তু আপনারা প্লিজ, মানে আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে কোনো কিছু উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ওনারা আপনাদের মানে আপনাদের রোগমুক্ত করার জন্যই এখানে বসে আছেন, আর কিছুই নয়। আচ্ছা, আমি আরেকটা অন্যতম একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মানেই ব্রেস্ট বাদ দেওয়া বা ব্রেস্টের অপারেশন করা, ব্রেস্ট ছোট হয়ে যাওয়া বা যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে মানুষ মানে মহিলারা অবসাদগ্রস্ত হয়ে যান, যে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, সে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই যে ডিপ্রেশনে চলে যাওয়া বা বিভিন্ন রকম দুশ্চিন্তা করা, এই নিয়ে আপনার কি মতামত? প্রথম কথা হচ্ছে স্তন ক্যান্সার বা ক্যান্সার ইন জেনারেল, এটাকে আমি বলি এটা হচ্ছে একটা স্টিগমাটাইজ ডিজিজ। অর্থাৎ আজ থেকে 60-70 বছর আগে যখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা মলিকুলার টার্গেটেড থেরাপি আসেনি, তখন সত্যি দেখা যেত যে ক্যান্সার হলে একটা না একটা সময় হয়তো রিল্যাপস করতে সবাই মারা যেত। মানে আমরা আনন্দের গল্পে ঋষিকেশ মুখার্জির দেখেছি, আনন্দের মৃত্যু হচ্ছে, মৃত্যুর মধ্যে জীবনের জয়গান করছে। কিন্তু গত 70 বছরে যা যা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আনন্দের যে ক্যান্সার হয়েছিল লিম্ফোসার্কোমা অফ দ্য ইন্টেস্টিন, আজকের যুগে 10 জনের মধ্যে 9 জনই চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিন্তু এই স্টিগমাটা যায়নি। কেন যায়নি না, সমাজ এই স্টিগমাটাকে রেখে দিয়েছে। কারা রেখেছে? চিত্র পরিচালক রেখেছে, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী রেখেছে,
আপনারা যারা সাংবাদিকতার সাথে যুক্ত তারা খবরের কাগজে লিখেছেন যে সমাজের ক্যান্সারকে, মানে একজন খারাপ লোক বোঝাতে গিয়ে তাকে সমাজের ক্যান্সার হিসেবে তকমা দিয়েছেন। অর্থাৎ যাকে আপনি সহ্য করতে পারেন না, যাকে আপনি সবচেয়ে নিকৃষ্ট মনে করেন, তাকে আপনি ক্যান্সার স্ট্যাম্প দিয়েছেন। এর ফলে কি হয়েছে, যার ক্যান্সার হয়েছে সে ওই ক্যান্সার সম্বন্ধে যতটা ভীত হয়েছে তার চেয়ে ওই স্টিগমাটা সম্বন্ধে বেশি ভীত হয়েছে। এরপরে যারা সুস্থ হয়েছে তারা কেউই বাইরে এসে বলেন না যে দেখুন আমার ক্যান্সার হয়েছে, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, কিন্তু হার্টের 3টে স্টেন বসানোর পরে বলেন যে দেখুন এই তো আমার স্টেন বসেছিল, আমি এবার গঙ্গোত্রী যমুনোত্রী ঘুরে এলাম। সুতরাং সমাজে সার্ভাইভারশিপ, অ্যাডভোকেসি যতক্ষণ না বেশি আসবে ততক্ষণ পর্যন্ত এই স্টিগমাটাইজেশন চলবে। আমাদের দায়িত্ব, চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তাদের দায়িত্ব বারে বারে সমাজকে মনে করিয়ে দেওয়া যে ডেঙ্গুতেও যেরকম মৃত্যু আছে, ম্যালেরিয়াতেও যেরকম মৃত্যু আছে, ক্যান্সারও সেরকম মৃত্যু আছে, কিন্তু মৃত্যু হার এমন নয় যে এই ডিজিজের গায়ে ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার এরম কোনো স্ট্যাম্প লাগানো যায়। মানে এখন ঘরে ঘরে ক্যান্সার হলেও তার চিকিৎসা রয়েছে এবং তার সফলতাও রয়েছে। একদম। এবং তার সাথে সাথে আপনাদের খুব সচেতন হতে হবে। ডাক্তারবাবু যেভাবে বলছেন এবং যেভাবে সুন্দরভাবে বুঝিয়েছেন, এরপরে আর আপনাদের মনে হয় না যে কোনো রকম ডিপ্রেশনে চলে যাওয়া বা আমি ঘরে বসে থাকি আমার কোনো কিছু হবে না, এই ব্যাপারগুলো একেবারেই করবেন না। এবং আমার চ্যানেলে আপনারা যখনই দেখবেন তখন আমি সচেতনতামূলকই বার্তা দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা প্লিজ এরকম উপসর্গ দেখা দিলে বা এরকম কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। ডাক্তারবাবুরা তো রয়েছেন, আমি সরাসরি চেষ্টা করব যে আপনাদের উত্তর দেওয়ার। আমি এর পরের আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে রিকনস্ট্রাকশন এবং সংরক্ষণের ব্যাপারগুলো বললেন ক্যান্সার সংক্রান্ত, এইটা কি খুব ব্যয়বহুল? মানে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা কি এই মানে ব্যয়টা কি মানে করতে পারবে? প্রথম কথা বলি, সংরক্ষণের ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে চিকিৎসার খরচা শূন্য। আচ্ছা। অর্থাৎ কোনো রকম খরচাই লাগবে না, যেরকম আর 10জন রোগীর বা রোগিনী যেভাবে চিকিৎসা পান। যাদের স্বাস্থ্যসাথী বা এই ধরনের কার্ড আছে তাদের ক্ষেত্রে খরচাও মিনিমাম, অর্থাৎ অপারেশন বা রেডিওথেরাপি এগুলো স্বাস্থ্যসাথীতে করে নেওয়া সম্ভব। ইন্স্যুরেন্সে তো ডেফিনেটলি এগুলো ইনক্লুডেড। রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা এক্সট্রা খরচা, এখনো পর্যন্ত ইমপ্ল্যান্ট বা এই জাতীয় কস্টলি জিনিস সরকার, শুধু পশ্চিমবঙ্গ বা ভারত বলে নয়, সারা পৃথিবীর কোনো সরকারের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব নয়। এর খরচা যে মারাত্মক বেশি নয়, বেশি তা নয়, কিন্তু জেনারেলি যদি এই 2 লক্ষ মানুষকে দিতে হয় সেটা সরকারের পক্ষে অর্থনৈতিক চাপ। সেই জন্য রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে যারা অ্যাফোর্ড করতে পারেন ইমপ্ল্যান্ট, তাদের ইমপ্ল্যান্ট কিনতে হয় অথবা সরকারের থেকে সাপ্লাই করে আনাতে হয়। আর প্রাইভেট সেক্টরে এর খরচা ওই বেশ কিছুটা আছে, এটা অনস্বীকার্য। একদম। এবং যেহেতু সরকারি একটা পরিষেবা রয়েছেন এবং অনেকেরই আর্থিক অবস্থা যেহেতু নাও হতে পারে, আর্থিক অবস্থা তেমন নয়, তারা সরকারি হাসপাতালে এই পরিষেবাটা খুব কম খরচে এবং প্রায় নিখরচাতেই পেয়ে যাবে। একদম একদম। এবং তাতে সফলতাও রয়েছে, একেবারেই যে পাবে না যে আমি সরকারি জায়গাতে গেলে কোনো পরিষেবা পাবো না, একদম পাবেন। আমি এই ঘটনার মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে, এবং আর্লি যে ডিটেকশনের কথাগুলো বললেন, এই আর্লি ডিটেকশন ছাড়াও আর কিছু কি রয়েছে যেগুলো দেখে আমি খুব তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো? দুটো জিনিস, একটা হচ্ছে প্রত্যেকজন মহিলাকে বলবো যে স্তন স্বপরীক্ষা বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করুন। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কি? এই স্তনটাকে আপনি এরম চক্রাকারে দেখলেন, আবার এই হাত দিয়ে এদিকটা দেখলেন, আর একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তনটা পরীক্ষা করে দেখলেন তার কোনো বিকৃতি হয়েছে কিনা। এটা খুব বেশি নয়, মাসে 1 দিন করলেই হবে। এটা হতে পারে যাদের ঋতু চলছে, ঋতুচক্র ঠিক শেষ হওয়ার 4-5 দিন পরে করবেন, কারণ ঋতুচক্র চলাকালীন ব্রেস্ট অনেকের একটু টেন্স হয়ে যায়, একটু ব্যথা হয়, তখন করতে অসুবিধে হয়। হয়ে যাওয়ার 5 দিন পরে করাটা সবচেয়ে ভালো। আর যাদের ঋতুচক্র শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম দিন
আপনি একটা ডেট ফিক্স করুন যে প্রত্যেক মাসের 1 তারিখে আমি নিজের স্তন নিজে পরীক্ষা করি। আপনি যদি নিজে চক্রাকারে স্তনকে পরীক্ষা করেন যেভাবে আমি দেখালাম, এটা করলে ছোট্ট নথিপত্রটি আপনার হাতে পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম কথা। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা WHO বারে বারে এই পরীক্ষার কথা বলছে। দ্বিতীয় হচ্ছে গ্রামাঞ্চলে যদি আপনি এরকম একটি ছোট্ট ডেলা পান, তাহলে আপনার পাশে যদি কোনো আশা দিদি থাকে তাকে জানান, সে আপনাকে নিয়ে যাবে সাব যেটা হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, সেখানে যারা আমাদের CHO দিদিরা আছে তারা স্তন পরীক্ষা করে বলে দেবে এরকম কিছু আছে কিনা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা 37টি ক্যান্সার সেন্টার তৈরি করেছি, সেখানে কিন্তু ত্রিস্তরীয় নিরীক্ষণ ব্যবস্থা রাখা আছে। অর্থাৎ কারুর যদি স্তনে একটা সমস্যা হয় মাথা, গ্রামে পুরুলিয়ায়, সে দেবেন মাহাতো হাসপাতালে গেলেই কিন্তু এই চিকিৎসাটা পেয়ে যাবেন, এই নিরীক্ষণটা পেয়ে যাবেন যেগুলির কথা আমি বললাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ শহরাঞ্চলে একজন মহিলার যদি অনেক চয়েস থাকে, বাইপাসের ধারায় একগুচ্ছ চয়েস আছে, সরকারি হাসপাতালের অনেক চয়েস আছে, আমাদের পরিসংখ্যান বলছে আমাদের যত সাফল্য তার বিফলতা হচ্ছে আমরা গ্রামাঞ্চলে মানুষের কাছে পৌঁছতে পারিনি। সুতরাং গ্রামাঞ্চলের মানুষের কাছে শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্যান্সারকে দমন করার একমাত্র রাস্তা, এবং সেই রাস্তাতে আমরা এগিয়ে যাচ্ছি। একদম। এবং এটার সাথে সাথে মিডিয়া তো রয়েছে, মানে এবং আমি তো সবসময় এই ব্যাপারটাতে, এই বার্তা যেটা দিলেন, এই বার্তা সবসময় আমি দিয়ে থাকি। আচ্ছা, এই অস্ত্রোপচার বা ক্যান্সারের যে জন্য যে চিকিৎসাগুলো রয়েছে, এইটার পরে মানুষ ভাবে যে আমার আর খাওয়ার কিছু দরকার নেই, আমার পুরোপুরি রেস্টে থাকা উচিত, এবং বিভিন্ন রকম মিথ রয়েছে। এই মিথগুলো ছাড়া, মানে মিথগুলো যে ভাঙবো, এই মিথগুলো ভাঙার জন্য কি কি খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল লিড করব, বা কি কি করলে আমি আগামী জীবনটা আরো সুস্থ থাকবো? প্রথম, ক্যান্সার রিলেটেড যে সবচেয়ে বড় মিথ সেটা হচ্ছে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়। এই মিথটি সম্পূর্ণ গাছের সাথে আগেকার দিনের মহিলাদের বিবাহ দেওয়ার মতো এরকম একটা জিনিস। বায়োপসি করলে কখনো ক্যান্সার ছড়ায় না, এটা প্রথম। দ্বিতীয়, ক্যান্সার চিকিৎসার পরে দ্বিতীয় মিথ, আমার জীবনের প্রায় অনেক কিছুই রেস্ট্রিকশন আসবে, কোনো রেস্ট্রিকশনই আসবে না। যখন চিকিৎসা চলবে সেই পিরিয়ডে, কেমোথেরাপি পিরিয়ডে ইমিউনোসাপ্রেশন হবে, চুল উঠে যাবে, হাতের নখ কালো হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু রিভার্সেবল, মানে আপনার চিকিৎসা কমপ্লিট হলে আবার নর্মাল হয়ে আসবে। পরবর্তীকালে যখন আপনি চিকিৎসা থেকে ফেরত এলেন, তখন যেটা গুরুত্বপূর্ণ বোঝা যে আপনার ওজন ঠিক রাখা। কারণ এটা দেখা গেছে যে পার্টিকুলারলি স্তন ক্যান্সারের ক্ষেত্রে যদি ওজন ঠিক রাখা যায় তাহলে রিল্যাপস রেট 33% কমে আসে। সুতরাং ওজন যদি ঠিক রাখা যায়, এক্সারসাইজ যদি রেগুলার বেসিসে করা যায়, হেলদি ডায়েট যদি করা যায়, তাহলে ক্যান্সার ফেরার সম্ভাবনা কমে। তার অর্থ হেলদি ডায়েট বলতে আপনি জীবনে আর কোনোদিন বিরিয়ানি খাবেন না এই কথা আমি বলছি না। আপনার যেরাম ইচ্ছে সেরাম বিরিয়ানি খেতে পারেন, আপনার সুগার না থাকলে আপনি রসগোল্লাও খেতে পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু যে বিরিয়ানি আর রসগোল্লাটা খেলেন সেটা হেঁটে ঝরিয়ে ফেলুন, এই কথাটাই আমি বলছি। একদম একদম, মানে এই এই সুস্থ জীবনযাপন করার জন্য আমরা স্বাভাবিক জীবনযাপন যারা করি, মানে আমরা যেমন বিরিয়ানিও খাই, শাকসবজিও খাই, সমস্ত কিছুই আহার করি, তেমনি যারা ক্যান্সার পেশেন্ট তারাও এই জিনিসগুলো করতে পারবেন। মানে তাদের জন্য কোনো আলাদা কোনো ডায়েট নিয়ম নেই, এবং অন্য কিছু এক্সারসাইজ বা অন্য কিছু, মানে এক্সারসাইজ তো অবশ্যই করবেন, কিন্তু মানে এই বাঁধা ধরার ব্যাপারটা নেই। এটা অনেকেই ভুল করে থাকেন এবং বলে যে আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি। মাছ মাংস খাওয়াটা যে কতটা জরুরি তাদের, সেটা অনেকেই বুঝতে পারেন না। ঠিক তাই। আমি আরো পরের প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ব্রেস্ট ক্যান্সার ব্যাপারটা হলো, যারা নিউবর্ন বেবির জন্ম দিয়েছেন, যারা ব্রেস্ট ফিডিং করেন, তাদের জন্য কি বলবেন? প্রথম কথা হচ্ছে স্তন্যপান করালে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, শূন্য হয়ে যায় বলছি না, কিন্তু যদি প্রপার স্তন্যপান করানো যায়, দেখা গেছে যারা স্তন্যপান করিয়েছেন তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা আর যারা স্তন্যপান করাননি তাদের মধ্যে অনেক ডিফারেন্স।
আচ্ছা। সুতরাং স্তন্যপান করালে স্তন ক্যান্সার কম থাকে, এটা প্রমাণিত। আচ্ছা, মানে এই অনেকেই করেন না, মানে অনেকেই যারা অফিস ওয়ার্কিং করেন বা যারা ওয়ার্ক ফ্রম হোমও করেন, অনেকটা সময় অফিসে ব্যয় করতে হয়, তারা অনেকেই নিউবর্ন বেবিকে ব্রেস্ট ফিডিং করান না কাজের চাপের জন্য। তাদের কি, মানে তারা কি করবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, স্তন্যপান হচ্ছে মানুষের আদিম অকৃত্রিম খাদ্য। মানে যখন মানুষ কিছুই ছিল না, তখন শুধু স্তন্যপানের ওপরেই মানব সভ্যতা বেঁচেছে। স্তন্যপান না করিয়ে অন্য কিছু করানো মানে, আপনি যদি মনে করেন কৌটোর দুধ দেবেন, ইট ইজ ইকুয়াল টু জল তেষ্টা পেলে আপনার সন্তানকে কিছুটা মদ্যপান করানোর মতন। এতটাই সাংঘাতিক। সুতরাং আপনি যদি মনে করেন একটা নবজাতককে আপনার স্তন্যপান না করিয়ে আপনি বাজার থেকে একটা সিনথেটিক খাবার দেবেন, তাহলে আপনিও কাল সকাল থেকে জল খাওয়া বন্ধ করে যতবার জল তেষ্টা পাবেন কোল্ড ড্রিঙ্কস অথবা মদ্যপান করুন। ইট ইজ ইকুয়াল অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ দ্যাট। সুতরাং স্তন্যপান না করানো আজকের যুগে আমি মনে করি সত্যি অপরাধ। মানে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি দর্শকরা শোনেন এবং মেনে চলেন, তাহলে আমার মনে হয় যে ব্রেস্ট ক্যান্সার, যে ক্যান্সার নিয়ে যেটা সচেতনতা নিয়ে আমরা মানে খেটে যাচ্ছি, সেটা কিছুটা হলেও মানে একটু সার্থক হবে আমার মনে হচ্ছে। কারণ আপনি যেভাবে বুঝিয়েছেন এবং সুন্দরভাবে যে কথাগুলো বলছেন, সেইগুলো আর কেউ তো বলেনি। আর আমার মনে হয় উপকৃত হবেন এবং পুরোটাই শুনবেন। এবং আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ডাক্তারবাবুকে বলবো যে একদম ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং আপনি দর্শক বন্ধু এবং মহিলাদের কি বার্তা দেবেন? প্রথম কথা বলবো, স্তন ক্যান্সার আর 5টা অসুখের মতোই একটা অসুখ মাত্র। দ্বিতীয় কথা বলবো, এর নিরীক্ষণ করার ডাক্তার আপনি নিজে, যদি আপনি নিজের স্তন নিজে পরীক্ষা করেন। মানে এইটা এমনই একটা ক্যান্সার যেটা আমি বা এবং যে আপনি মহিলারা করতে নিজে পারবেন। বাড়িতে করতে পারেন। আপনি আপনার সন্তানকে যেরকম দাঁত মাজার শিক্ষা দিচ্ছেন, সেরকম স্তন স্বপরীক্ষা করার শিক্ষা দিন। যদি আপনার এরকম কোনো টিউমার ধরা পড়ে, যদি খুব ছোট্ট ধরা পড়ে, তাহলে স্তন সংরক্ষণ 100% নিশ্চিত। এবং যদি আরো ছোট স্তরে, তাহলে কেমোথেরাপি বা ওই ধরনের চিকিৎসাও লাগে না। সুতরাং স্তন ক্যান্সারের লাস্ট কথাটা বলবো, স্টেজ 1 অর্থাৎ 2 সেন্টিমিটার বা তার নিচে স্তন ক্যান্সারের সাফল্যের হার 98%। অর্থাৎ 100 জনের মধ্যে 98 জন নর্মাল লাইফ লিড করবে। সুতরাং স্তন ক্যান্সার মানে আনসার নেই, এর চেয়ে সর্বৈব মিথ্যে কথা নেই। স্তন এবং জীবন দুটোই সুরক্ষিত থাকবে। আমি আর এই এই কথা বলার পর, ডাক্তারবাবু যেটা বললেন তার কথা বলার পর আমি সত্যি আর কোনো কথা বলতে চাই না। কারণ এই কথাগুলো, প্রত্যেকটা কথাই উনি যেগুলো বললেন, প্রত্যেকটাই দামি এবং অমূল্য। তাই প্রত্যেকটা কথা শুনবেন, মেনে চলবেন এবং পরিবারে যারা রয়েছেন তাদেরকে সতর্ক করবেন, সচেতনতা বৃদ্ধি করবেন। আমি আর সত্যি আজকে কিছু বলবো না। আর পরবর্তী নতুন এপিসোডের জন্য অবশ্যই চোখ রাখবেন এবং এই যে এপিসোডটা শুনলেন এটা সেভ করে রাখবেন। নমস্কার।